সরকারের ১০০ দিনের মূল্যায়ন করছি আমরা। এর আগে ১৫ বছরের প্রায় ৬০০০ দিনের পেছনে রেখে আমরা ১০০ দিনে কি কি এবং মাথার উপর ১৫ বছর ধরে যেটাকে বলা হয় ১০০ বছরে আমরা কি কি অর্জন করেছি ১০০ দিনে, এটি আমরা বিশ্লেষণ করছি। ১৫ বছরের শাসনের বিপরীতে ১০০ দিন, এটা মোটেই খুবই, সেটাকে পার্সেন্টেজ করলে খুব সামান্য পার্সেন্টেজে চলে আসবে। আপনার এই ১০০ দিনের ভেতর থেকে আপনি মেসেজটা কি দিচ্ছেন, আপনি কতটুকু অর্জন করেছেন, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে মেসেজটা দিচ্ছেন। এই মেসেজের ভেতর থেকে আমি অনুমান করে নিব যে বাকি যে কয়দিন আপনি থাকেন সেই কয়দিন আপনি কি কি কাজ করতে পারেন। আমাদের কাছে মেসেজটা মিশ্র। সরকারের কতগুলো আন্তরিক উদ্যোগ আছে, কোন কোন জায়গায় প্রত্যাশার সাথে অমিল আছে। এটাকে আপনি আলাদা আলাদা করার থেকে আমি সামগ্রিকভাবে বলতে চাই যে সরকারের এই সময়কালে একটা বড় সফলতার জায়গা যে আমাদের যে প্রত্যাশিত সংস্কারের কাজ, তার জন্য একটা আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া এবং কিছু দূর সেটাকে এগিয়ে নিয়ে আসা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সরকার এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বিচারের প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু করতে পেরেছে। আমাদের প্রায় কয়েক কোটি মানুষ বিদেশে অবস্থান করছে, যারা বাংলাদেশের ইকোনমিকে নানাভাবে সার্ভ করছেন এবং তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের সাথে। আপনি বিমানবন্দরে একটা সরকার উদ্যোগ নিয়েছে, এটি প্রবাসীদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে আমি সেটি বলছি না, তবে এর ভেতর থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা বোঝা যায় যে আপনি তাদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আমি একটা পজিটিভ বার্তা পাচ্ছি এর ভেতর থেকে। আমরা এই সময়কালে সরকারের পক্ষ থেকে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি বাতিল করার একটা উদ্যোগ আমরা দেখছি। আমরা গত ১০০ দিনে সরকারের কোনো উপদেষ্টার নামে তার অনুগতরা কোনো জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, এই ধরনের বড় সংবাদ আসেনি আমরা, এবং ঘুষ নিয়েছে অথবা যে অবৈধ লেনদেন রিসিভ করার জন্য শিক্ষার্থীরা স্কুলের পাশে স্কুলের বাইরে এসে ৪ ঘন্টা দাঁড়িয়ে আছে, এই বার্তাটা আমাদের কাছে আসেনি। এর ভেতর থেকে আমি কতগুলো পজিটিভ পরিবর্তন দেখি। এখন আমরা আজকের যে বক্তব্যটাকে আলোচনা করছি অনেকগুলো জায়গায় স্পষ্টতা আছে, এই সরকার কি করতে চায়, কেন করতে চায়, এই ব্যাখ্যাগুলো আছে। কোনো কোনো পয়েন্ট ধরে তর্ক করার সুযোগ আছে। আমি ওই জায়গাটা আসতে চাই। আমাদের এই সরকারের কাছে পাবলিকের চাওয়ার যে জায়গা যদি আপনি প্রায়োরিটি ভাগ করেন, সর্বোচ্চ জায়গাটা হচ্ছে যে আমরা একটা জনগণের শাসনের একটা বাংলাদেশ চাই। জনগণের শাসনের বাংলাদেশটা কি, ভোট দিয়ে তারা একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করবে। আমরা ইকোনমি নিয়ে কথা বলছি। আমি এই জিনিসটা আমার কাছে, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে এটি কিভাবে সম্ভব। আমরা যেটা বলছি যে রিজার্ভে হাত না দিয়ে আমি অর্থ পরিশোধ করছি, তার মানে কি যেটা ইতিপূর্বে কখনোই হয়নি না। আমি আপনার কাছে প্রশ্নটা করি, বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে তারা কি স্পেসিফিক যে এই টাকাটা রিজার্ভের জন্য পাঠাচ্ছি আর এর বাইরে এই ডলারটা আলাদাভাবে পাঠাচ্ছি, এরকম কি পাঠায়? না। আপনি বিদেশ থেকে যে টাকাটা এসেছে, ডলারটা এসেছে, সেটি বাংলাদেশ ব্যাংকে আপনি ঢুকাননি, আপনি অন্যভাবে পরিশোধ করেছেন। এটা কিন্তু আপনি রিজার্ভের সাথেই যুক্ত হওয়ার কথা ছিল। আপনি এখানে ক্রেডিট ক্লেম করার জন্য যেটি বলছেন এটি নিয়ে বিতর্ক আছে। আমরা এই সময়কালে কতগুলো জায়গায় আমার অতৃপ্তির যে জায়গাটা, আমি অনৈক্যটা দেখছি। এই অনৈক্যটা কাদের মধ্যে? এই অনৈক্যটা যারা আহত হয়েছেন তারাও কিন্তু সচিবালয়ে গিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ছেন। এক গ্রুপ দাবি করছেন, আর এক গ্রুপ অন্যভাবে দাবি করছেন। ছাত্ররা যারা এই গণ অভ্যুত্থানে পায়োনিয়ার ভূমিকা পালন করেছিলেন তাদের ভেতর থেকে কতগুলো প্রতিক্রিয়া আমরা দেখছি। আমরা প্রশাসনের যে ধরনের গতির আশা করেছিলাম সেই গতিটা আমি আবার আপনাকে বলছি যে 15 বছরের যে জঞ্জাল জমা হয়েছে তার মধ্যে জঞ্জাল আপনি একদিনের মধ্যে পরিষ্কার করে ফেলবেন আমি সেটা বলছি, স্বাভাবিক গতি আশা করাই যায় না। যদি আপনি দেখেন যে প্রশাসন স্থবির হয়ে পড়েছে। গত সরকারের আমলে সবথেকে বড় যে অভিযোগের জায়গাটা ছিল প্রশাসনের চুক্তিভিত্তিক নিয়োগ, সেই কালচার থেকে আমরা কিন্তু বের হতে পারি। প্রশাসনের দুর্নীতি 100 দিনের মধ্যে 66 জন গুরুত্বপূর্ণ জায়গায় আপনি 66 জনকে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। অর্থাৎ
আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে, যেহেতু এটা একটা রাজনৈতিক সরকার না, এটা আমলাদের উপরে ভর করে আপনাকে চলতে হবে, সুতরাং আপনি যদি অনবরত বলতে থাকেন যে অতীতের সরকারের জঞ্জালগুলো এখানে আছে, আমি পরিষ্কার করতে পারছি না, মানুষ একটা সময় এসে আপনাকে এই প্রশ্নটা করবে যে তুমি যদি পরিষ্কার করতে না পারো তাহলে এইখানে থাকার প্রয়োজন আছে কিনা। আমি মানুষের প্রতিক্রিয়াটা আমি দেখছি, কিন্তু বেসিক যে জায়গাটার কথা বললাম, ওই যে মোশাররফ ভাই যেটি বললেন যে আমরা কাগজের এক পিঠের কথা দেখছি, আমি মনে করছি যে যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে আছি এবং আমি মনে করি যে একটা দেশ পরিচালিত হবে রাজনৈতিক সরকারের অধীনে এবং জনগণের হাতে আপনি রাষ্ট্রের মালিকানাটা ফিরিয়ে দেবেন। সংবিধান যে অধিকারটা আমাকে দিয়েছে, গত 15 বছরে যে অধিকারের চর্চা আমায় করার সুযোগ পাইনি, গত 15 বছর যে সরকারটা সংবিধান থেকে অনেক দূরে গিয়ে ব্যক্তি পরিবারের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে, সংবিধানের ধার কাছে যায়নি, আমি এই জায়গাটায় চাই, পরিবর্তনটা চাই। এবং আমি চেয়েছিলাম যে 100 দিন পরে হলেও সরকার নির্বাচনের ব্যাপারে অন্তত একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করতে পারবে। সারা দেশের মানুষ কিন্তু এই বিষয়টি জানতে আগ্রহী বেশি। আজকে মিডিয়াগুলোতে আপনি যদি দেখেন, বেশিরভাগ জায়গায় এই কথাটাই আলোচিত হচ্ছে যে অন্তত নির্বাচনের ব্যাপারে, আমরা কালকেই নির্বাচন হতে হবে, 6 মাস পরে নির্বাচন হতে হবে, আমরা সেটা বলছি না, কিন্তু মিনিমাম যদি একটা আকারে ইঙ্গিতেও আপনি এই তারিখটা অথবা মাসটা ঘোষণা করতে পারতেন, সেটি হয়তো আলাপ আলোচনার ভিতর থেকে তিনি যেটি বলেছেন যে সংস্কারের উপর নির্ভর করে 2-3 মাস এদিক সেদিক যেতে পারে, আমরা সেটি মেনে নিতাম যদি আপনি অন্তত সেই ধরনের একটা গাইডলাইন। সেটা কিন্তু